প্রথম যে কারণে তুমি ইংরাজিতে ফ্লুয়েন্ট হতে পারছো না সেটি হলো বাংলায় ভেবে নিয়ে ইংরাজিতে অনুবাদ করা। দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর হুইচ ইউ আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো প্লিজ স্টপ ট্রান্সলেটিং ইউর মাদার ল্যাঙ্গুয়েজ। প্রথম তুমি যেটা করবে সেটি হলো বাংলায় ভেবে নিয়ে ইংরাজি বলাটা তোমার বন্ধ করতে হবে। তাহলে এখন তুমি বলবে, স্যার ইংরাজিতে সরাসরি ভাববো কি করে? এটা নিয়ে আমি আগেও ক্লাস নিয়েছি, তুমি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ধরো আমরা যখন বাংলায় কথা বলি আমরা কি করি, ক্রিয়াপদটাকে সবার শেষে বসাই, বাট ইন ইংলিশ উই হ্যাভ টু প্লেস দ্য ভার্ব জাস্ট আফটার দ্য সাবজেক্ট। তার মানে তুমি যখন ইংরাজিতে ভাববে তোমাকে যেটা করতে হবে, প্রথমে সাবজেক্ট আর ভার্বটা ভেবে নাও। সাবজেক্ট আর ভার্বটা বলেই ফেলো, শুধু ভেবেই থামবে না, বলেই ফেলো। জাস্ট স্পিক আউট দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব, দিস ইজ দ্য মেন ইউনিট অফ আ সেন্টেন্স। তারপরে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য কি করতে হবে আমি তোমাকে আগে শিখিয়েছি, আবার একবার বলছি, দেখে নাও বোর্ডে। এই সাবজেক্ট ভার্বের ইউনিটটা বলার পরেই তুমি কি কাকে কোথায়, মানে ভার্বটাকে ক্রিয়াপদটাকে তুমি প্রশ্ন করবে কি কাকে কোথায়। এখানেই তুমি অবজেক্ট বা ভার্ব রিলেটেড যে ইনফরমেশন সেটা তুমি পেয়ে যাবে। এখানেই কিন্তু তোমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যেতে পারে। এরপরে তোমার কোনো এক্সট্রা ইনফরমেশন মাথায় থাকলে তুমি সেটা বলতে পারো। তাহলে বাংলাটা সম্পূর্ণ তোমাকে অ্যাভয়েড করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দ্য ভার্ব দ্যাট ইউ আর গোয়িং টু সে, অ্যান্ড দ্য ভার্ব উইল কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওই ভার্বটা তুমি যখনই ভেবে সাবজেক্টের সাথে বলে নেবে, বাকি রেলিভেন্ট ইনফরমেশনটা ভার্বের সাথে সাথে তোমার মাথায় অটোমেটিক এসে যাবে। তাহলে এটা তো নিশ্চয়ই 2-1 দিনের কাজ নয়, এক্ষুনি তুমি শুরু করলে এক্ষুনি তুমি ফ্লুয়েন্টলি বলে ফেলবে তা তো নয়। ইট টেক্স টাইম, ইউ নিড টু প্র্যাকটিস ডেলি। তুমি এটা কয়েক দিন, মাত্র 4-5 দিন, বড় জোর 1 সপ্তাহের মধ্যে তুমি এটা রপ্ত করতে পারবে। তাহলে প্রথম তুমি করবে যেটা, বাংলায় ভাববে না, সরাসরি ইংরেজি বলবে। সেটা বলার জন্য কি করতে বললাম, তুমি প্রথমে ভার্বটা ভেবে নেবে। সাপোজ তোমাকে তোমার কোনো এক ফ্রেন্ড, কোনো টিচার, বস তোমাকে জিজ্ঞাসা করেছে, হাউ ডিড ইউ স্পেন্ড ইউর বার্থডে। এটা বলার সময় আমি তাহলে প্রথম ভাবনাটা শুরু করব কোথায়? এটিই হলো সবচেয়ে বড় প্রশ্ন। না, তুমি যে কথাটা বলতে যাচ্ছ, মনে করো ঘুম থেকে ওঠার কথা বলছি, তাহলে আই ওক আপ অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। তারপরে বলছি অনেকে উইশ করেছে, এই উইশ করার কথাটা বলছি যখন, উইশ ভার্বটাকে ধরে নিলাম। আই ওয়ান্ডার মেনি পিপল উইশড মি ফর মাই বার্থডে। এবার মনে করো কোনো বার্থডে পার্টির কথা বলবো, মাই প্যারেন্টস অ্যারেঞ্জড আ বার্থডে পার্টি অ্যাট নুন। এইবার বন্ধুদের আসার কথা বলবো, ইনভিটেশনের কথা বলছি, আই ইনভাইটেড সাম অফ মাই ফ্রেন্ডস, মাই প্যারেন্টস অলসো ইনভাইটেড আওয়ার নেবার্স। এই যে দেখো, শুধু ভার্বটা মনে করছি, মনে করে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা যখনই বলছি, বাকি সেন্টেন্সটা কমপ্লিট করার দায়িত্ব ভার্ব নিয়ে নেবে। কারণ ভার্বকে তুমি কি কাকে কোথায় দিয়ে ভার্বকে প্রশ্ন করলেই সেন্টেন্সটা কমপ্লিট হবে। এর মধ্যে আলাদা কোনো ম্যাজিক নেই, দেয়ার ইজ নো রকেট সায়েন্স বিহাইন্ড দিস। শুধু তোমাকে এই সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা একটু মাথায় নিয়ে আসতে পারলেই তুমি ইংরাজিতে সেন্টেন্সগুলো ক্রমশ ফ্লুয়েন্টলি বলা শুরু করতে পারবে। নেক্সট যে ভুলটা তুমি করছো সেটা হলো তুমি বাংলার মতো করে ইংরাজিটা বলতে চাইছো, বাট দিস ইজ নট পসিবল। বেঙ্গলি ইজ ইয়োর মাদার ল্যাঙ্গুয়েজ, সো you can make long sentences in Bengali. It is not always possible in English because there is a subtle difference between Bengali and English sentences. এটাই তোমাকে আমি বলবো, বাংলা বাক্য আর ইংরাজি বাক্যর মধ্যে মূল তফাৎটা কোথায় জানো? একটা বাংলা বড় বাক্যকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে কেন এটাকে ইংরাজি বলতে গিয়ে আটকাচ্ছে। এসো দেখি। দেখো, এই একটা সেন্টেন্স, গতকাল তোদের বাড়ির থেকে ফেরার সময় আমি দেখলাম কিছু লোক একজনকে মোবাইল চুরি করার জন্য মারধর করছে।
তাহলে এই যে এত বড় বাংলা একটা বাক্য, এর মধ্যে আসলে আছেটা কি, এইটা একটু বিশ্লেষণ করলেই তুমি ছোট ছোট ইংরাজি বাক্য তৈরি করতে পারবে। দেখো এত বড় বাক্য শুরু করবো কোত্থেকে না, এই টোটাল বাক্যটার মধ্যে কতকগুলো পার্ট আছে, মানে কতকগুলো ইউনিট আছে। সাবজেক্ট আর ভার্ব মিলে একটা করে সাবজেক্ট, এর সাথে ভার্ব মিলে একে কমপ্লিট করার জন্যই যেমন বললাম কি কাকে কোথায় দিয়ে প্রশ্ন করে কমপ্লিট করে নিতে হবে। এই এক একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, এই এক একটা ইউনিটকে বলি ক্লজ। তুমি এই গ্রামাটিক্যাল কথা বাদ দিলেও সাবজেক্ট ভার্বের ইউনিটগুলো যতগুলো আছে এর মধ্যে ততগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। যখন তুমি অনেকগুলো সাবজেক্ট ভার্বের ইউনিটকে জুড়ে দেবে না, তখনই তুমি আসলে অনেক গ্রামারকে ডেকে নিয়ে আসছো খাল কেটে কুমির আনার মতো। এই গ্রামারকে অ্যাভয়েড করতে চাইলে তোমাকে ছোট্ট ছোট্ট সেন্টেন্স বলতে হবে। আই মিন ইউনিটগুলো তোমাকে একটা সেন্টেন্সের মধ্যে বেশি ঢোকালে হবে না, যেটা বাংলায় খুব সহজেই করা সম্ভব, ইংরেজিতে কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। দেখো গতকাল তোদের বাড়ির থেকে ফেরার সময়, এর মানে যখন আমি তোদের বাড়ির থেকে ফিরছিলাম, দেখো আমি ফিরছিলাম, তাহলে এটা একটা ইউনিট। আমি দেখলাম, আবার দেখো সাবজেক্ট আর ভার্ব, আমি দেখলাম। কিছু লোক একজনকে মোবাইল চুরি করার জন্য মারধর করছে, কিছু লোক মারধর করছে, এই সাবজেক্ট এই ভার্ব। কাকে, ওই যে বলেছিলাম কি কাকে কোথায়, ওই যে কাকে মানে একজনকে, এটি বললে সেন্টেন্স কমপ্লিট হয়, একজনকে মারধর করছে। আরো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এবারে অ্যাডভার্বগুলো পরপর ঢুকিয়ে নিতে হবে। এখানে মোবাইল চুরি করার জন্য, ফর স্টিলিং আ মোবাইল ফোন, তাহলে কতগুলো তুমি ইউনিট নিয়েছো দেখো, একটা দুটো তিনটে। এই যত সাবজেক্ট ভার্বের এই ইউনিটগুলোকে তুমি সেন্টেন্সের মধ্যে বাড়াতে থাকবে না, তত এদেরকে লিঙ্ক করার জন্য গ্রামার এসে জুটবে। I advise you not to do so. Try to speak small sentences. I mean one unit in a sentence. You can speak two or more units when you are practiced, when you are used to do so. যখন তুমি এটা করতে পেরে যাবে, প্র্যাকটিস করতে করতে অবশ্যই পেরে যাবে, তখন তোমার কাছে এগুলো কোনো ব্যাপারই নয়। গতকাল তোদের বাড়ির থেকে ফেরার সময় মানে হলো when I was returning home from your house, আমি দেখলাম, I saw that some people were beating a man for stealing a mobile phone. এটা আরো সহজ হবে তোমার কাছে তুমি যদি কেটে কেটে বলো। দেখো একটা করে ইউনিট, তাহলে একটার জায়গায় দুটো পার্টও নিতে পারি। when I was returning home from your house yesterday, I saw a thief. আমি একটা চোরকে দেখতে পেলাম, তাহলে দুটো ইউনিট নিয়েছি, তিনটে নয়। Some people were beating him for stealing a mobile phone. এইভাবে তুমি যদি এগুলোকে পার্ট পার্ট করে ওই একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন মানে একটা ইউনিট ক্লজ যেটাকে বলছি, এই ক্লজগুলো যদি কম নিতে পারো, ছোট ছোট করে নিতে পারো, তাহলেই তোমার ইংরাজি বলাটা বেশি ফ্লুয়েন্ট হবে। বিকজ ইউ আর অলরেডি অ্যাভয়েডিং গ্রামাটিক্যাল রুলস, তখন গ্রামার আসবে না। আবার এই প্রথম অংশটা বলার সময় গতকাল তোদের বাড়ির থেকে ফেরার সময়, yesterday at the time of returning home from your house, এই যে কথাটা না বলে তুমি যদি এটাকেও সাবজেক্ট ভার্বের কম্বিনেশনে নিয়ে আসো, গতকাল আমি তোদের বাড়ির থেকে ফিরছিলাম, yesterday I was returning from your house, দেখো I was returning, এই যখনই সাবজেক্ট ভার্ব দিয়ে কম্বিনেশন তৈরি করে ছোট ছোট পার্ট করে নিচ্ছি, তখনই সেন্টেন্সটা বলা ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমি তোমাকে বলবো বাংলার মতো করে ইংরাজি বলবে না, তুমি পার্ট পার্ট সেন্টেন্সের ইউনিটগুলো ওয়ান বাই ওয়ান বলতে থাকো। একটা ইউনিট যখনই শুরু করবে সাবজেক্ট ভার্ব বলবে, তখনই তারপরে ওই যে বলেছিলাম কি কাকে কোথায়, অ্যাটলিস্ট এইটুকু ইনফরমেশন দিয়ে সেই ইউনিটটাকে কমপ্লিট করতে হবে। এইরকম এক একটা ইউনিটকেও আমরা অনেক বড় করে ফেলতে পারি। সেখানে তাহলে কি ইনফরমেশনগুলো বলি আমরা, সেটা একবার দেখো। এই একটা সেন্টেন্স নিয়েছি, লাস্ট ইভিনিং আই বট আ ক্যামেরা, আমি কিনেছিলাম
একটা ক্যামেরা, ওই যে কি কাকে কোথায়, আই বট আ ক্যামেরা, কি কিনেছিলাম, ক্যামেরা। তাহলে এটা কি দিয়ে প্রশ্ন করতেই এই আনসার এলো। এরপরে আমরা সাধারণত যেগুলো বলি, উইথ মাই ফাদার, কার সাথে এই কথাটা বলি, এগুলো এলোমেলো হতে পারে। ফ্রম এবিসি ইলেকট্রনিক্স, কোথা থেকে, ফ্রম হোয়ার, এই যে কোথায়, কেন, কখন, কিভাবে, এই যে অ্যাডভার্বের অংশগুলো, এইগুলো দিয়েই সেন্টেন্সটা আসলে ভরিয়ে তুলি। দেখো কোথা থেকে, ফ্রম এবিসি ইলেকট্রনিক্স, যে কোনো একটা স্টোরের নাম বললাম। কি জন্য, হোয়াই, ফর শুটিং আওয়ার ট্রাভেল ফটোজ। তাহলে দেখতে পাচ্ছ এই যে কোথায়, কেন, কিভাবে, কার সাথে, এই ইনফরমেশনগুলো দিয়েই আমরা সেন্টেন্সগুলো ভরিয়ে দিতে থাকি। যদি আবার এই অংশটাকে ফুল স্টপ না দিয়ে যদি আরও আমি বেশি বলতে চাই, তখন বলতে পারি হুইচ আই উইশ টু প্রিজার্ভ অ্যাজ আ মেমোরি, স্মৃতি হিসাবে যেগুলোকে আমি সংরক্ষণ করে রাখতে চাই। তাহলে এইভাবে আবার ওই সাবজেক্ট ভার্বের ইউনিট যত বলবে তত সেন্টেন্স বাড়তে থাকবে। আর এই বাড়তি ইনফরমেশনগুলো তোমাকে যে একটা সেন্টেন্সেই বলতে হবে তার তো কোনো মানে নেই। তুমি এগুলো ছোট্ট ছোট্ট সেন্টেন্সে পার্ট পার্ট করেও বলতে পারতে। দেখো, লাস্ট ইভিনিং আই বট আ ক্যামেরা ফ্রম এবিসি ইলেকট্রনিক্স, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফাদার, I want to shoot our travel photos as a memory। তাহলে আমি তোমাকে অ্যাডভাইস দেব, ট্রাই টু স্পিক ইন স্মল সেন্টেন্সেস, ইট উইল হেল্প ইউ টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এরপরে 3 নম্বর যে ভুলটার জন্য তুমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারছো না, সেটা হলো ইউর ইয়ার্স আর নট ইউজ টু লিসেন টু ইংলিশ। তুমি তো শুধু ইংরেজি বললেই হবে না, অন্যের কথাগুলো তো তোমাকে শুনে তৎক্ষণাৎ খুব দ্রুত তো বুঝেও নিতে হবে। এর জন্য তোমার কানটাকে ইংরাজি শোনার জন্য হ্যাবিচুয়েটেড করে নিতে হবে, শুনতে অভ্যস্ত হতে হবে। এর জন্য তুমি কি করতে পারো, তুমি ইংলিশ নিউজ চ্যানেল, ইংলিশ পডকাস্ট, ইংলিশ মুভি, থিয়েটার, ইংরাজির বিভিন্ন কন্টেন্ট, সিনেমা তুমি ইউটিউবেও দেখতে পারো। এতে তোমার কানটা শুনতে শুনতে অনেক কিছু শিখে যাবে। ঠিক যেমন ধরো হিন্দি তুমি কি করে পেরেছো, আমরা সবাই যারা বাংলায় কথা বলি অল্প বিস্তর হিন্দি বলতে পারি আর বুঝতে তো ভালোভাবেই পারি, কিন্তু হিন্দি আমরা অনেকেই পড়াশুনো করিনি, এই শুনতে শুনতেই আমরা শিখে যাই। কাজেই শোনার অভ্যাসটা দরকার। এভাবে যেমন তুমি অনেক ওয়ার্ড শিখবে, তোমার ভোকাবুলারিটা সমৃদ্ধ হবে, তোমার বলার স্কিলটাও খুব দ্রুত ইমপ্রুভ করবে। নাম্বার 4, ইউ হ্যাভ টু মেক আ হ্যাবিট অফ রিডিং ইন ইংলিশ। তোমাকে ইংরাজি পড়ার অভ্যাস করতে হবে। তুমি যদি এলোমেলো স্ক্যাটার্ড ওয়ার্ডস ফর ভোকাবুলারি তুমি যদি শিখে মনে রাখতে চাও, দিস ইজ নট পসিবল। নেভার এভার ডু দিস। কখনো এলোপাতাড়ি ওয়ার্ডগুলো বাংলা থেকে ইংরাজি মানেগুলো জেনে নিয়ে থেমে যাবে না। এভাবে ইংরাজি বলা যায় না, কারণ ওই ওয়ার্ডগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয় এটা না বুঝতে পারলে ইউ কান্ট ইউজ দেম, তুমি সেগুলোকে ইউজ করতে পারবে না। তাহলে কি করবে না, ইউ হ্যাভ টু রিড সামথিং ইন ইংলিশ। ইউ ক্যান রিড আর্টিকেলস, ব্লগস, ইউ ক্যান রিড ইংলিশ শর্ট স্টোরিজ, নভেলস, যা পছন্দ। অ্যাটলিস্ট তোমার হাতে মোবাইল ফোনটা যখন আছে, তোমার পছন্দের যে কোনো বিষয় নিয়ে তুমি গুগলে সার্চ দাও। সাপোজ ফুটবল, বিরাট কোহলি, মেসি, রোনাল্ডো, তাজমহল, তোমার যেদিকে ইন্টারেস্ট তুমি সেই কথাগুলো গুগলে জাস্ট লেখো। লিখলেই সেই সম্পর্কে অনেক আর্টিকেল তুমি ইংরাজিতে দেখতে পাবে। উইকিপিডিয়া বলে একটা ওয়েবসাইট রয়েছে, তোমরা সবাই জানো। সেখান থেকেও যে কোনো টপিক নিয়ে তুমি অনেক লেখা পাবে। ওইগুলো ধীরে সুস্থে সময় নিয়ে পড়তে থাকো। যে ওয়ার্ডগুলোর মানে তুমি জানো না ওগুলো জেনে নাও। আর জানলেই হবে না, চেষ্টা করবে তোমার নিজস্ব একটা পার্সোনাল ডায়েরি মানে ডিকশনারি তৈরি করার। যে নতুন ওয়ার্ডগুলো শিখছো ওগুলো লেখার সাথে সাথে ওইগুলো দিয়ে অন্তত একটা দুটো করে সেন্টেন্স তৈরি করে করে রাখবে তুমি, যেগুলো
তোমাকে ইংরাজি বলার সময় হেল্প করবে। কাজে তোমাকে পড়তে হবে ইংরাজিতে। এই যে 4টে উপায় তোমাকে বললাম, বলা প্র্যাকটিস করার সাথে সাথে এই 4টে উপায় তুমি যদি মেনে চলো, খুব দ্রুত তোমার ইংরাজি বলার স্কিল যেমন বেড়ে যাবে, ইউ উইল বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইন নো টাইম। তাহলে এসো, আজ থেকেই তোমরা এইভাবে ইংরাজিটা বলা এবং সাথে সাথে আমি যে আনুষঙ্গিক 4টে তোমাকে উপায় বললাম, এইগুলো নিয়ে চর্চা শুরু করো। হঠাৎ রান্নাঘরে ঢুকে তুমি রান্না শুরু করলেই রান্না হবে না, তার জন্য অনেক কিছু আনাজ কাটা, মশলা বাটা ইত্যাদি জোগাড় করে নিতে হবে। এই 4টে উপায় তুমি ফলো করলে এই জোগাড় যত সুন্দর হবে, রান্না তত ভালো হবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অন্তত একটা লাইক দেবে, আর তোমাদের যদি অন্য কোনো উপায় জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এই স্পোকেন ইংলিশ কোর্স 2024 এই প্লেলিস্টে আরও এই ধরনের একাধিক ক্লাস দেওয়া আছে, তোমরা সেগুলো দেখলে এই বিষয়গুলো তোমার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।